বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদ, তাকে নিয়ে যে স্ক্যান্ডাল বের হয়েছে, তৈরি হয়েছে, এটি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি। এই কারণ যে শুনশান নীরবতা, মানুষ আসলে বিনোদনের বা শোনার মতো তেমন কোনো কিছু পাচ্ছে না। তারপর আমরাও যারা টুকটাক সবসময় সামাজিক মাধ্যমে কাজকর্ম করি, কিছুই পাচ্ছি না। তো বাঘ যেভাবে বিপদে পড়লে ঘাস খায়, কিংবা মানুষ যখন অন্য কোনো কিছু না পাওয়ার পরেও ডাস্টবিনের পাশে সে খাবার খোঁজে, এখন এই যে খবরের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের মধ্যে ঠিক ওইরকম দুর্গন্ধযুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে যে জীবন পছন্দ করি বা যেভাবে চলার চেষ্টা করি, তার সঙ্গে আসলে এই বেনজির মার্কা জীবন এটির মিলে না, কন্ট্রাস্ট করে। ফলে এইগুলো আলোচনা করতে গিয়ে নিজের অজান্তে আমি যখন চিন্তা করি যে একজন মানুষ ঠিক সঠিক পথে না থাকলেও এরকম থাকতে পারে। আমরা যেমন ছোটকাল থেকে পড়ছি যে এই যে তুমি মন্দ কাজ করো, তাহলে তোমার গায়ে পোকা পড়বে, দাঁতে পোকা হবে, চেহারা নষ্ট হয়ে যাবে। আরো বড় হওয়ার পরে জানছি যে ভালো কাজ করলে চেহারার মধ্যে একটা নুরানি ভাব আসে, আর মন্দ কাজ করলে চেহারার মধ্যে একটা পাপিষ্ট পাপিষ্ট ভাব আসে। কিন্তু আমাদের এই সমাজে এরকম অনেক লোক আছে যারা দুহাতে মন্দ কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের বদন খানির দিকে তাকালে মনে হয় যেন একেবারে জান্নাতের ফেরেশতা। এবং সেটা বিশেষ করে ওই যারা মাজার ব্যবসা ট্যাবসা করে, এদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। পায়ের উপর পা বসে থাকে, লোকজন গিয়ে সালাম করে, মুরগি দিয়ে আসে আর খাবার দাবার দিয়ে আসে, বিশাল একটা ভুঁড়ি, শরীরের চামড়া হলুদ, একেবারে গোলাপের মতো, দেখে মনে হবে যেন একেবারে আল্লাহর ওলি। তো এরকম জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করতে গেলে বা এদের সাথে বসলে, এদের সাথে খেলে, এদেরটা দেখলে, এদের চেহারা সুরত দেখলে মানুষ ভালো কাজ করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলবে। দ্বিতীয়ত, মন্দ কাজ করাটা যতটা না অপরাধ, তার চেয়ে মন্দ কাজ করা, এটির যে প্রচারণা, এটিও যে প্রচার করে তার জন্য খুব ক্ষতিকর। এর কারণ হলো এই মন্দ কাজ অন্যকে মন্দ কাজ করতে প্রলুব্ধ করে। আর তৃতীয়ত, আমরা যারা সমাজের সাধারণ মানুষ রয়েছে, যখন সমাজে একটা অন্যায় হয়, তখন এই যে আমাদের যে বাক শক্তি, আমাদের যে প্রতিবাদ করার ক্ষমতা, আমাদের যে জ্ঞান বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা যদি চুপ থাকি তাহলে বোবা শয়তানের যে পরিণতি, ঠিক ওইরকম পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য এই বেনজির মার্কা কাহিনী নিয়ে কথা বলতে হচ্ছে। আমার ইচ্ছা ছিল আমি এই বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না, কিন্তু দেখা গেল যে এই ভদ্রলোক আবার ইউটিউবে এসে বা ফেসবুকে এসে তার সপক্ষে যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন, এই যুক্তিগুলো নিয়ে আবার সারা বাংলাদেশে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। প্রায় বেশিরভাগ টেলিভিশন তার সেই বক্তব্যগুলো প্রচার করেছে। অন্য সময় হলে হয়তো প্রচার করতো না, কিন্তু এই সময়টাতে খবরের দুর্ভিক্ষ রয়েছে, মানুষ এই বেনজির মধ্যেই খবর খুঁজে পাচ্ছে। দ্বিতীয়ত, সারা দেশের মানুষের অভাব অভিযোগ, টাকা এখন সোনার হরিণ, ব্যাংকগুলোতে টাকা নেই, মানুষ সহায় সম্পত্তি বিক্রি করতে গিয়েও পারছে না। তো সেখানে একজন লোকের এত টাকা এবং একজন লোকের এত থলথলে চেহারা, এবং সে এতটা নিরাপদে আছে, নির্বিঘ্নে আছে, যার ভিতরে কোনো অনুশোচনা নেই, কোনো কিছু নাই, এই দৃশ্য দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। ফলে বেনজির সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যের পর আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আর এই কারণে মূলত আজকের এই ভিডিওটি করা। আমার মতে ডক্টর বেনজির এখানে এই বক্তব্য দিতে এসে তিনি তার বিপদ ডেকে এনেছেন। এর কারণ হলো এখন আর সাংবাদিকতা কেবলই মাত্র কোনো গণমাধ্যমের কাছে নেই। এই যেমন আমি কথা বলছি, এখন এই আমার এই বক্তব্য ইউটিউবে হাজার হাজার শেয়ার হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে দেখছে, আবার সেখান থেকে গিয়ে লিঙ্কডইনে যাচ্ছে, টুইটারে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, এবং ফেসবুকে কোনো একটা টকশো বা কোনো একটা আমার এই ভিডিও ক্লিপ যদি ভাইরাল হয়ে যায়, সেখানে কোটি কোটি ভিউ হয়ে যাচ্ছে।
তাহলে প্রথম আলো বলেন, যুগান্তর বলেন, নয়া দিগন্ত বলেন, এই প্রথম শ্রেণীর যে পত্রিকাগুলো, এরা একটা খবর যদি বের হয়, সেটি যদি 5 লাখ লোকের কাছে যায়, তাহলে এরকম আমার মতো যারা এরকম সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন, তারা অনেক অনেক শক্তিশালী। এবং এই কন্টেন্টের যারা তৈরি করেন, আমি যেমন এডিটোরিয়াল করি, মোস্তফা ফিরোজ যেভাবে পত্রিকা দেখে দেখে আবার সেগুলোকে সে সংবাদ বিশ্লেষণ করেন, অনেকে আবার সেই প্রতিবেদন তৈরি করেন, নিজে নিজে যান, ছবি তুলেন এবং ওটার অভ্যন্তরীণে কি নিগূঢ় রহস্য রয়েছে, নেপথ্যে কাহিনী রয়েছে, এগুলো শত শত কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে এবং ফেসবুকে এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছেন, যা কিনা মূল ধারার গণমাধ্যমের চাইতে অনেক বেশি শক্তিশালী। এখন এই যে ডক্টর বেনজির যে প্রভোগ করলেন, ইনভাইট করলেন তার বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য, এখন এই খোঁজখবর নিতে গিয়ে তার ব্যক্তিগত জীবনে কে কে বান্ধবী ছিল, তার বিবাহিত জীবনের কল্পকাহিনী, বিয়ে তার কিভাবে হলো, তার শ্বশুরের প্রসঙ্গ চলে আসবে, শ্বশুর কিভাবে বিয়ে করেছে, তার শাশুড়ি কিভাবে বিয়ে করেছে, শাশুড়ির আগে কয় টাকা ছিল, মানে তিনি যে বিষয়গুলো আত্মপক্ষ সমর্থনের জন্য এখানে বলেছেন, যে তার শ্বশুর একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন, মানে এসপি ছিলেন, এবং তার যে শাশুড়ি এসপির বউ, এখন সেই এসপি সাহেবের কয়টা বিয়ে হয়েছিল, এসব এখন মানুষ খোঁজ খবর করবে। এরপর বেনজির সাহেবের যে শাশুড়ি, ইনি কি তার দ্বিতীয় স্ত্রী না প্রথম স্ত্রী, আবার এই যে ভদ্র মহিলা যাকে তিনি বিয়ে করেছেন, এটি কি সে এসপি সাহেবের আপন কন্যা নাকি তার শাশুড়ির আগে যে বিয়ে যদি হয়ে থাকে সেখানের কন্যা, এই জিনিসগুলো যখন সামনে আসবে, পুরো বিষয়টা তিনি যত বড়ই মনে করেন না কেন যে খুব কঠিন হৃদয়ের মানুষ, এই জিনিসগুলো তিনি সামাল দিতে পারবেন না। তার 3জন বা 4জন কন্যা রয়েছেন, এরা বাংলাদেশের কোথায় লেখাপড়া করেছেন, কোথায় এদের বিয়ে দেওয়া হয়েছে, আমরা কিছুই জানি না। এরা কতটা ভালো, কতটা মন্দ, কতটা উচ্ছৃঙ্খল, কতটা শৃঙ্খল, কতটা মহান, আমরা কিছুই জানি না। কিন্তু এখন এই বিষয়গুলো সামনে চলে আসবে, চেহারা এবং সুরত সহ, যে এই মেয়ের এই অবস্থা, কেননা মেয়ে তো সেখানে কোম্পানির ডিরেক্টর হিসেবে আছে, জামার এই অবস্থা, ফলে তাদের ছেলে মেয়েদের জীবনও কিন্তু তার এই উদ্যোগের ফলে বিপন্ন হয়ে পড়বে। 3 নম্বর আমি যে জিনিসটা দেখলাম সেটা হলো, তার ভিতরে কোনো অনুশোচনা নেই, অনুশোচনা নেই, কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, অনেকটা নির্লিপ্ত, এবং তিনি মনে করছেন যে তিনি শতভাগ সঠিক, তার জীবনের কোথাও কোনো স্পট নেই। একেবারে জান্নাত থেকে যদি কোনো মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়, তার যেমন একটা নিরপরাধ অভিব্যক্তি থাকে, এবং এই পৃথিবীতে যদি উত্তম চরিত্রের কোনো গৌতম বুদ্ধ থেকে থাকেন, তিনি যেভাবে নিষ্পাপ কর্ম করেন এবং নিষ্পাপ চিন্তা করেন, এবং এই পৃথিবীতে যদি কোনো চালাক ব্যক্তি থাকেন, জ্ঞানী ব্যক্তি থাকেন, যিনি কাগজ কলমে সব কিছু ওকে রাখেন, চাণক্যের মতো, আবুল ফজলের মতো, রাজা টোডরমলের মতো বুদ্ধিমান যদি পৃথিবীতে কেউ থাকে, তাদের চেয়ে বড় বুদ্ধিমান এই ডক্টর বেনজির। তিনি বলার চেষ্টা করেছেন 2014 সালে মৎস্য খামার করে তিনি এই পুরস্কার পেয়েছেন। আরে বাবা, একজন আইজি এটা মাছের খামার করেছেন, তিনি যদি 1000 পুরস্কার চান, বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের মন্ত্রীর বাপের সাধ্য এখন আইজির যে ক্ষমতা তাকে পুরস্কার না দেয়? আর বেনজির সাহেব তো যেন তেন আইজি ছিলেন না, তিনি বাপ, ফাদার অব অল আইজি, সব আইজিদের বাপ ছিলেন। তো কাজেই তার জন্য তো পুরস্কার কোনো বিষয় নয়। তিনি ইনকাম ট্যাক্সের ফাইলে সবকিছু বলেছেন, ইনকাম ট্যাক্সের কোন কমিশনার, কোন ডিপটি কমিশনার, তার কলিজা কত বড়, যে পুলিশের আইজি বেনজির, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির, র্যাবের ডিজি বেনজিরের ফাইলে তিনি তার সহায় সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলবেন, আর ফাইলে সেগুলো বেআইনি কোনো কিছু তিনি লিখতে বাধা দিবেন। কার এমন সাধ্য ছিল? তাকে নিয়ে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশনের, কার এত বড় বুকের পাটা? এই যে আতঙ্ক, ভয়গুলো, এই ভয়গুলো তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন যেভাবে কাজ করেছে, এখন তার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তিতে মনে হচ্ছে তিনি এখনো ঠিক আগের মতোই আছেন। কিন্তু বাতাস আগের মতো থাকে না রে সোনা।
বাতাস পরিবর্তন হয়, কখনো পূবের বাতাস পশ্চিমে চলে যায়, পশ্চিমের বাতাস উত্তরে চলে যায়, দক্ষিণে চলে যায়। যখন জীবনে ঝড় আসে সবকিছু তছনছ হয়ে যায়। এই পুলিশ বাহিনী আজকের নয়, শত বছরের। কত আইজি এলো, কত আইজি গেল, কয়জনের নাম আমরা বলতে পারি, তার নামও থাকবে না। কিন্তু এই পৃথিবী যেটি হয় সেটি হলো কারো সুকর্ম বিনষ্ট করে না, আর কারো কুকর্ম সে ধারণ করে না। কুকর্ম সে উদ্গীরণ করে দেয় পৃথিবীর মাটি। তো এই যে প্রকৃতির স্বাভাবিক নিয়ম হলো, যখন আপনি অন্যায় করবেন, মন্দ কাজ করবেন, আপনি তওবা করতে থাকুন। আস্তাগফিরুল্লাহ রব্বিহি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন কি আপনি কোনো অন্যায় করেননি, কোনো অন্যায় করেননি, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিজয় দিলেন, পূর্ণতা দিলেন, তখন তিনি শিখিয়ে দিলেন যে আপনি এখন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। নিয়ত আল্লাহর প্রশংসা করুন, নিয়ামতের প্রশংসা করুন এবং তওবা করতে থাকুন। অর্থাৎ আপনি মৃত্যুর জন্য অপেক্ষা করুন। তো একজন মানুষ যদি ভালো কাজও করেন এবং জীবনে সফল হন, তার উচিত হলো ও আম্মা বি নিয়ামতের রব্বিকা ফাহাদ্দিস, তার প্রতি যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরগুজার করা। কিন্তু সেটি না করে যখন মানুষ প্রথমত অন্যায় করে, দ্বিতীয়ত সেটা প্রচার করে, প্রচার মানে দৃশ্যমান। এখন চোর যদি তার টাকা চুরি করে অন্য গ্রামে লুকিয়ে রাখে, মাটির নিচে লুকিয়ে রাখে, ডাকাত যদি ডাকাতি করে 10 গ্রাম বাদ দিয়ে অন্য জেলায় গিয়ে একটা বড় বাড়ি করে, এটি আমাদের এই সমাজ মেনে নেয়। কিন্তু একজন চিহ্নিত ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী তার নিজের গ্রামে বিশাল এক মাজার করে বসে যদি বলে ইয়াহু ইয়াহু হায় আল্লাহ জিকির আজকার আমি বিরাট উলি আল্লাহ হয়ে গিয়েছি, কি হবে বলে করেন অবস্থাটা? তো এই কারণে হয় কি যে অপকর্মের প্রচার, যিনি অপকর্ম করেন তিনি যখন নিজ হাতে এই জিনিসটি প্রচার করেন, তার কর্ম দ্বারা, তার মনোমের দ্বারা, তার চিন্তা দ্বারা, তার চেতনা দ্বারা, এটি তার জন্য আরো বেশি ভয়ঙ্কর পরিণতি ডেকে নিয়ে আসে। 3 নম্বর হলো যে তিনি যখন সেটি অনুশোচনা অনুভব না করেন, সেখান থেকে ফিরে আসার রাস্তা না খুঁজেন, বরং তার সেই কুকর্মকে জায়েজ করার জন্য তিনি যখন ফন্দি ফিকির করতে থাকেন, যেটি এটি কুফরি মতবাদ, এটি কাফেরদের ঠিক এই অবস্থাটাই ছিল। তারা জানতো, সত্য কথাটা জানতো বা এখনো জানে, কিন্তু তারপর সেটা অস্বীকার করে। তো এখন একজন চোর, সে জানে যে সে চুরি করেছে, সে ঘুষ খেয়েছে, সে দুর্নীতি করেছে, চিন্তায় দুর্নীতি করেছে, কর্মে দুর্নীতি করেছে, অন্যায় করেছে। আচ্ছা আপনি চিন্তা করেন তো, যারা এই ব্যালট বাক্স ছিনতাই করার কাজে সাহায্য করেছে, রাতের ভোট যারা অনুষ্ঠান করেছে, যারা দামি ভোটের আয়োজক ছিল, তারা কি ফেরেশতা? তাদের বিচার কি দুনিয়া আখিরাতে হবে না? একটা প্রমোশনই কি তাদের সব কিছু হয়ে যাবে? কিংবা তারা একটু জেলে গেল, এতে কি সব সমস্যার সমাধান হবে? আল্লাহ কি এত সহজ? কখনই হবে না। তো যখন মানুষ এই কুকর্মের মধ্যে থাকে, আবার সেই জিনিসগুলো নিয়ে যখন গর্ব করে, তখন সেই পরিণতিটা তাকে ভয়ঙ্করভাবে গ্রাস করে। ডক্টর বেনজির কি করেছেন তিনি জানেন, আর তার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু তিনি যে যুদ্ধের আহ্বান করেছেন তার বিরুদ্ধে, এই যুদ্ধটা হয়তো বন্ধ হয়ে যেত, কিন্তু তার এই আহ্বানের ফলে এটি নতুন করে যেভাবে শুরু হলো, এটি তিনি সামাল দিতে পারবেন না। আজ দেখলাম, এই ভিডিওটা করলাম যে ব্যারিস্টার সুমন, তো সেও ডক্টর বেনজির বিরুদ্ধে সম্ভবত মামলা করতে গিয়েছিল, রিট করতে গিয়েছিল, কিন্তু এখানে ব্যারিস্টার সুমন তো বেনজির বিরুদ্ধে যাওয়ার কথা না। এর কারণ হলো সুমনের সঙ্গে বসুন্ধরা গ্রুপের দ্বন্দ্ব সংঘাত একেবারে চরমে। তো সেখানে বসুন্ধরার পত্রিকায় সুমন মানে বেনজির সম্পর্কে প্রতিবেদন বের হয়েছে, সেখানে সুমনের তো উল্টো বেনজিরের পক্ষে যাওয়া উচিত, এবং সে সেটা করেছে। অনেকদিন সে চুপচাপ থেকেছে, সে কোনো কথাবার্তা বলেনি। কিন্তু যেই মুহূর্তে বেনজির আবার নতুন করে বক্তব্য দিলেন, তখন দেখা গেল ব্যারিস্টার সুমন কথা বলা শুরু করলেন। এই আমি আবার একটা ভিডিও করলাম, আবার অনেকে ভিডিও করেছেন। আলটিমেটলি অনেক পত্রিকার রিপোর্ট ছাপা হবে, এবং এই যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল, সেই যুদ্ধের যে পরিণতি সম্ভবত ডক্টর বেনজিরের জন্য। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নিদারুণ বিতর্ক চলছে। রয়টার্সের সঙ্গে একটি লিখিত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি
26 সনের ডিসেম্বরের মাসের মধ্যে, উইদিন ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। আর তার এই বক্তব্যের পর সারা বাংলাদেশ নড়ে চড়ে বসেছে। পক্ষ এবং বিপক্ষে নিদারুণ আলোচনা হচ্ছে। তার যারা সমর্থক তারা মনের আনন্দে বলার চেষ্টা করছে যে এটা না হলে কি বঙ্গবন্ধু কন্যা হওয়া যায় নাকি। এবার তিনি সত্যিকার অর্থে বীরের মতো একটি কাজ করবেন। শেখ হাসিনা যে পালায় না, শেখ হাসিনা যে পালিয়ে যায়নি, একটা বিশেষ মুহূর্তে বিশেষ পরিস্থিতিতে তাকে বিদেশে চলে যেতে বাধ্য করা হয়েছিল এবং ওই মুহূর্তে ওই পরিস্থিতি তার এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। এই জন্য তিনি গেছেন। আবার তিনি একেবারে বিরূপ অবস্থা, তিনি জানেন দেশে গেলে তাকে জেলে যেতে হবে, দেশে গেলে তাকে ফাঁসিতে চড়তে হবে, এমনকি তিনি মবের শিকার হয়ে মারা যেতে পারেন, এমনকি তাকে মেরে ফেলা হতে পারে, আরও অনেক কিছু। তারপরেও তিনি দেশে যা আসছেন, এই যে তার যে সাহস, দুর্নিবার সাহস, এটি জন্মগত। তার বাবারই সাহস ছিল। পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি তার জীবনের পুরোটা জীবন সংগ্রাম করেছেন। প্রায় 16টি বছর তিনি মানে সেই রাজনৈতিক জীবনে 1954 থেকে যদি 70 পর্যন্ত ধরেন 16টি বছর তিনি শুধু জেলেই কাটিয়েছেন। তো কাজী জেল, জুলুম, হুলিয়া এই রক্তের যারা বাহক, এই বংশের যারা লোকজন, তাদের কাছে এটা কোনো বিষয় না। এটা প্রমাণ করার জন্য শেখ হাসিনা তার এই বৃদ্ধ বয়সে যখন একটা মানুষ কবরে যেতে চায়, তসবি তাহলিল করতে চায়, দোয়া দরুদ পড়ে জীবন কাটাতে চায়, সে তখন সে 80 বছর বয়সে, তাও আবার বিধবা, তাও আবার পিতৃহীন না, মাতৃহীনা, ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়াতে কেউ নেই। তো সেই অবস্থাতে তিনি সারা দুনিয়ার বিরুদ্ধে একা লড়ছেন শুধু আল্লাহর প্রতি ভরসা করে। এটাই শেখ হাসিনা, এটাই বঙ্গবন্ধু কন্যা, এটাই আওয়ামী লীগের রাজনীতি, এই কথা বলছেন। আর আওয়ামী লীগের লোকজন আরে বাবা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধরো মারো কাটো খেয়ে ফেলবো। এইবার মানে তারা স্বপ্নে বিভোর যে শুধু শেখ হাসিনা আসে, আবার তারা ক্ষমতা পায়, তাহলে তারা এই বাংলাদেশে কি কি করবে মোটামুটি সব কিছু ডায়েরিতে লিখে রেখেছে যেন ভুলে না যায়। তার যারা প্রতিপক্ষ তারা যথারীতি হুঙ্কারকে ঠাট্টা করছেন যে আরে না না, একবার হাতি যদি গর্তে পড়ে সে আর উঠতে পারে না। হাতির বাহাদুরি যতক্ষণ সে মানে গর্তের বাইরে থাকে। তো শেখ হাসিনা যে গর্তে পড়ে গেছে সেক্ষেত্রে তিনি আর উঠতে পারবেন না। আরেকজন বা আর এক পক্ষ বলার চেষ্টা করছে যে আপা এই ডিসেম্বর কেন, পারলে আজকে আসেন, আমাদের তার তর্স হচ্ছে না। আপনার জন্য জেলখানা প্রস্তুত, আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত, আপনার জন্য ফাঁসির রায় রেডি করা আছে, আপনি আসবেন আর ঝুলে পড়বেন, আর আমরা আপনাকে শাস্তি দিয়ে মনের আনন্দে বগল বাজাবো। কামন কামন আপা, আসেন 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 ম্যাডাম, আসেন জনাবা, আসেন, এরকম একটা পক্ষ বলছেন। আরেক পক্ষ বলছেন যে আসার সঙ্গে সঙ্গেই তাকে ফাঁসিতে লটকানো হবে। এই ধরনের যে হুমকি ধামকি, কথাবার্তা, পাল্টা বক্তব্য, এগুলো চলছে। তার সঙ্গে সঙ্গে আবার খুব ইন্টেলেকচুয়াল লেভেলে যারা একটু বুদ্ধিশুদ্ধি রাখেন, তারা নানা রকম বিচার এবং বিশ্লেষণ করছেন যে এখন নয় কেন। মানে তিনি সেই জুলাই মাসে না এসে, আগস্টে না এসে, সেপ্টেম্বরে না এসে, এই দীর্ঘ সময় নিয়ে তিনি কেন ডিসেম্বর মাসে আসতে চাচ্ছেন, এবং এইটা নিয়ে তারা নানা রকম কারণও খুঁজে বের করেছে। প্রথমত হলো যে আপনি যখন কাউকে ভয় দেখাবেন, 1 2 3 ধরলাম, ধরো, এই সমস্ত কথাবার্তা যখন বলবেন, তখন যে অ্যাকশনগুলো হবে, যে রিয়াকশনগুলো হবে, এবং একটা সময় ভয় পেতে পেতে ভয় পেতে পেতে সে দুটো অবস্থা হবে, সে আর ভয় পাবে না। আর একটা হলো ভয় পেতে পেতে সে এতটা দুর্বল হয়ে যাবে যে যেখানে ভয়ের কারণ আছে সেখান থেকে সে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে। তো শেখ হাসিনা তিনি ভালো করে বুঝে গেছেন যে তার প্রতিপক্ষরা তাকে ভয় পায়, জমের মতো ভয় পায়, বাঘের মতো ভয় পায়। তিনি বুঝে গেছেন যে আদর করে সোহাগ করে শাসন করা,
এটার চাইতে ভয় দেখিয়ে শাসন করাটা সহজ, বেশি কষ্ট যায় না। যখন দেখা যাচ্ছে যে খুব সামাজিক অবস্থা নরম সরম, সেখানে সারা বাংলাদেশে শত শত হাজার হাজার মারামারি, খুনাখুনি, কাটাকাটি হতে থাকে। আর দেখা গেল যে কোনো একটা ভয়ের রাজত্বে একটা দুটো সেই গুম করা হলো, খুন করা হলো, সারা মানুষের মনে সেই শাসক দলের যারা লোকজন আছে তাদের সম্পর্কে ভীতি ছড়িয়ে পড়লো। তখন মানুষ নিজ নিজ কর্মে এত ব্যস্ত হয়ে যায় যে পারস্পরিক যে দ্বন্দ্ব সংঘাত সেটা করে যে হানাহানি, সেটার পরিমাণ কমে যায়। এবং আশ্চর্য ব্যাপার হলো, যেমন ধরুন আপনি হিটলারের যে নাৎসি শাসন, মুসলিনির সেই ফ্যাসিজম, ওখানে যত ক্ষয়ক্ষতি হয়েছে, খুনাখুনি হয়েছে, সেটা রাষ্ট্রীয় বাহিনীর হাতে। কিন্তু যেটিকে বলা হয় পাবলিক অ্যাঙ্গার, জনগণের মধ্যে বিশৃঙ্খলা, সেটা ওখানে নাই বললেই ছিল, মানে ছিল নাই বলতে গেলে। তো সেই দিক থেকে শেখ হাসিনা বুঝে গেছে যে কি করে এই বাঙালিকে ভয় দেখাতে হয় এবং ভয় দেখিয়ে কি করে জয় করা যায়। আর এর বাইরে হালাকু খান, চেঙ্গিস খান, এটা আমি আলাদা একটা ভিডিও করব আরও পরে। তারপরে তৈমুর লং, গিয়াসউদ্দিন বলবন, এরকম অনেক শাসক ছিলেন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি, মানে যাদের সামনে আমির উমরা তারা পর্যন্ত দাঁড়িয়ে প্রস্রাব করে দিতেন ভয়ে। আলাউদ্দিন খিলজি বা সুলতান গিয়াসউদ্দিনের বলবনের দিল্লি রাজ দরবারে তিনি ধমক দিয়েছেন বা প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে অনেক আমির উমরা, সেনাপতি প্রস্রাব করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে। এরকম ঘটনা বহু ঘটেছে। তো বুঝেন যে কিভাবে, মানে তিনি যেখানে যেতেন সেখানে তার নিষ্ঠুরতা এমন পর্যায়ে যেত যে তার সাথে যুদ্ধ করার সাহস কেউ হতো না। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশে, যে ভয়ের রাজত্ব কায়েম করেছেন বা করেছিলেন, তার প্রেক্ষিতে সবাই যেটা চিন্তা করছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসে, শেখ হাসিনা যদি ফিরে আসে, তাহলে পিঠের চামড়া থাকবে না, শরীরের অন্ডকোষ থাকবে না, কারো ঘরে বউ থাকবে না, কারো ঘরে কন্যা থাকবে না, কারো ব্যাংকে টাকা থাকবে না, কারো দোকানপাটে মাল সামানা থাকবে না। একেবারে গনিমতের মাল হিসেবে ধরো, মারো, কাটো, যা ইচ্ছে তাই করো, এরকম 7 দিন শেখ হাসিনা হুকুম দেবেন। তো এরকম অবস্থা যদি চলতে থাকে বা হয়, তার থেকে বাঁচার জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো যে সম্মিলিতভাবে শক্তি অর্জন করে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আগমন, তার সন্ত্রাস, তার বাহিনীর সন্ত্রাসকে রুখে দেওয়া, যেটি চরিত্রগতভাবে বাঙালি নেই। বাঙালি সবসময় শক্তের ভক্ত, নরমের জম। তারা যখন দৌড়ায়, আপনি পিছন থেকে ধরেন ধাওয়া দিচ্ছেন, কোনো অবস্থাতে তারা পিছনে তাকায় না, তারা দেখেও না যে কে তাড়া দিল বা কে পিছনে আসে। আপনি বলছেন যে ধর, অমনি নিউ মার্কেটের সেই বা নীলক্ষেতের মোড় থেকে বা সিটি কলেজের মোড় থেকে বা শাপলা চত্বর থেকে তারা দৌড় শুরু করবে। দৌড় শুরু করে 3-4 কিলোমিটার যাওয়ার পরে তাদের তখন মনে হবে যে পিছনে তাকায় দেখিতে কেউ আসছে কিনা, তাকায় দেখা গেল কেউ আসেনি। এই হলো আমাদের দৌড়ের ইতিহাস। এরপরে আমরা যখন দৌড়াই, তখন নিচে বাঁচার জন্য আমরা যে কাজ করি, পাশের যে লোক তাকে ধাক্কা মারি। ধাক্কা মারি কারণে যেন সে পড়ে যায়, পড়ে যাওয়ার পর তাকে যারা তাড়াচ্ছে তারা যেন ওই যে পড়ে গেল তাকে ধরে ফেলে এবং আমাকে যেন বাঁচায়। এই জন্য আমি পাশের লোকের ধাক্কা দিই, পাশের লোকের ল্যাং মারি, সামনে যে লোকটা আছে তার কলারটা ধরে টেনে তাকে পিছনে দিয়ে আমি দৌড়ে চলে যাই। আমাদের দেশে যে সকল মিছিল হয়, রাজনৈতিক মিছিল হয়, সেই মিছিলে যে পুলিশের লাঠিচার্জ হয়, সেই লাঠিচার্জের সময় দেখবেন রাজনীতির, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাদের হোক না কেন, মানে এইভাবে চেইন করে একজনের হাত ধরে রুখে দেয় না আর একসাথে পালায় না, তারা সবাই বিচ্ছিন্নভাবে পালায়, একে অপরের সাথে পাল্লা দিয়ে পালায়। এবং পালানোর সময় ওই আমি যেইভাবে বললাম, তাদের সহযোদ্ধাকে কাউকে ল্যাং মারে, কাউকে পিছনে ফেলে দেয়, কাউকে সামনে নিয়ে এগোয়। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে
সম্মিলিতভাবে একত্র হবে, রুখে দাঁড়াবে, এটা আমাদের ডিকশনারিতে নেই। যদি এটা নতুন করে হয় সেটা আমাদের একটা নতুন অর্জন হবে। এই গেল এক। 2 নম্বর হলো যে আমরা খুবই কলহ প্রবণ একটা জাতি। ইবনে বতুতা থেকে শুরু করে ফাহিয়ান থেকে শুরু করে অন্য যে সকল বিদেশি পর্যটকরা রয়েছেন, বিশেষ করে মিনহাসুস সিরাজ, তিনি এই ভারতবর্ষের লোকজন সম্পর্কে, বাঙালিদের সম্পর্কে যে সকল কথাবার্তা বলেছেন, তার প্রথম পরিচয় হলো আমরা খুবই অস্থির চিত্ত এবং কলহপ্রবণ, সন্দেহপ্রবণ, এবং সুখের সময় আমরা নষ্ট করি কলহ বিবাদ করে। এবং আমাদের দেশে দেখবেন যে বিয়ে বাড়িতে যে সকল ঝগড়াঝাটি হয়, বিয়ে বাড়িতে সুখের সময়, সেখানে খুব ছোটোখাটো বিষয় নিয়ে পান নিয়ে ঝগড়া হয়, গেট কাটার সময় ঝগড়া হয়, খাবার টেবিলে আমার মাংসের পরিমাণ কম হলে কেন, বা ওকে রান দিলি কেন, আমাকে থান দিলি কেন, এগুলো নিয়ে ঝগড়াঝাটি হয়ে বিয়ে ভেঙে যায়। এগুলো আমাদের দেশের পরিবেশ, যেখানে আমরা প্রকৃতিগতভাবে যে কোনো সুখের পরিবেশকে, শান্তির পরিবেশকে নিজেরা ঘেটে ঘুটে সেখানে সেগুলোকে কর্দমাক্ত করে ফেলি। তো সেই দিক থেকে যেটা হলো যে এখন বিএনপি জামাতের সত্যিকারের সুখের সময়, কোনো দেয়ার ইজ নো রিজন বিএনপি এবং জামাত পরস্পরের বিরুদ্ধে, বা এনসিপি, 3টি রাজনৈতিক দল একে অপরকে দায়ী করবে, গালাগালি করবে, দেয়ার ইজ নো রিজন। সবাই তারা যে পেয়েছে, যা কিছু পেয়েছে, এটা বিয়ন্ড দেয়ার এক্সপেকটেশন অ্যান্ড লিমিটেশন। তাদের যেটা সীমাবদ্ধতা ছিল এটা অতিক্রম করে তারা বিজয়ী হয়েছে। তারা যেটা পেয়েছে সেটা তাদের স্বপ্নেরও অতীত। সবাই, বিএনপি এত মেজরিটি পাবে, এনসিপি এতগুলো এমপি হবে, বা তাদের দল পার্লামেন্টে যাবে, নাহিদ চিফ হুইপ হবে, জামাতের আমির বিরোধী দলীয় নেতা হবে, 78টা তারা সিট পাবে। ইট ইজ অ্যাবসার্ড অ্যান্ড ইম্পসিবল। এটা ইতিহাসে একবারই ঘটেছে, অতীতে কখনো ঘটেনি, এবং আগামীতেও ঘটবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু এই যে একটা সুখের সময়, এটাকে যে তারা উপভোগ করবে, আনন্দ করবে, তা না করে তারা কলহ এবং বিবাদ করছে বাঙালির অতীত ইতিহাসের কারণে। তারা একে অপরের বিরুদ্ধে ঘুরো করছে, তারা একে অপরকে খোঁটা দিচ্ছে, এবং এটি লড়াই এবং সংগ্রামের পথ এমনভাবে উন্মুক্ত করছে, যা দিয়ে আলটিমেটলি শেষ পর্যন্ত শেখ হাসিনার আসার যে পথ, এটি উন্মুক্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা এই যে জানে যে কলহবিবাদ জাতি, ফলে সে এই জুলাই মাস থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন রকম নাটক করে, সিনেমা করে, থিয়েটার করে, আতশবাজি করে, নেচে গেয়ে, হাসিতে কান্নাতে, বিভিন্নভাবে সে এই রাজনীতির যে বন্ধন বর্তমানে বাংলাদেশে আছে এটাকে ছিন্ন করে দেবে। একবার ভয় দেখাবে, একবার প্রেম দেবে, একবার ফুল দেবে, একবার আলোচনা করবে, একবার এটা করবে, এটা করবে, এগুলো করে জাস্ট একটা, আমরা যে রাবার আছে, রাবারের যে এলাস্টিসিটি যেটাকে বলা হয়, এটা যদি আপনি বারবার টানেন না, তখন আর ওটার এলাস্টিসিটি থাকে না। রাজনীতিরও এরকম একটা এলাস্টিসিটি থাকে। সেই এলাস্টিসিটিটা এখন শেখ হাসিনা এবং ভারত সম্মিলিতভাবে ভেঙে দিতে চাচ্ছে। ভেঙে দিয়ে যে সামনে যে সময়গুলো পাবে, এই সময়ের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার শক্তি খুইয়ে ফেলবে, প্রতিটি রাজনৈতিক দল ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, এবং যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদের ব্যর্থতার পরিমাণ বাড়তে থাকবে, এবং ধীরে ধীরে তারা আশাহত হতে থাকবে। এই গেল এক। 2 নম্বর হলো যে ডিসেম্বর মাসটি আওয়ামী লীগের জন্য বরকতময়। ডিসেম্বর মাসটি আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস, জাতির জন্য বিজয়ের মাস, এবং এটি আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের জন্য খুবই সেন্সিটিভ, অবমাননাকর, অনেকটা আবর্জনা খাওয়ার মতো। ডাস্টবিন থেকে তুলে তুলে আপনি যখন খাবেন নিজে, ওইরকম যে একটা বিশ্রী, তেমনি ডিসেম্বর মাসটা আমাদের বাংলাদেশের অনেক ক্ষমতাধর লোকজন, তাদের কাছে ওইরকম যারা ওই মাসে তারা নিজেদের আবর্জনা নিজেরা খেতে বাধ্য হন। ঠিক সেই ডিসেম্বরে, এবং বিশেষ করে 16ই ডিসেম্বর বিজয়ের দিনে যদি শেখ হাসিনা আসেন বা আসার ভয় দেখান বা পরিস্থিতির সৃষ্টি করেন, তাহলে তার যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষরা তারা মুখ তুলে কথা বলতে
অন্য সময় হলে যেভাবে তারা গাল ফুলিয়ে কথা বলতে পারে, ডিসেম্বর মাসে তাদের কণ্ঠ আস্তে চুপ হয়ে যায়। এরবার আরও কিছু ঘটনা ঘটে। মানুষের মধ্যে একটা বিজয়ের আনন্দ থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উদ্দীপনা থাকে, বিজয়ের আনন্দ থাকে, উদ্দীপনা থাকে। তো সেই অর্থে আওয়ামী লীগের লোকজন অন্য যে সময় যে অবস্থায় থাকুক না কেন, ডিসেম্বর মাসে তাদের উদ্দীপনাটা বাড়বে। নভেম্বর থেকে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত এই উদ্দীপনাটা তাদের মধ্যে কাজ করবে। ঠিক সেই সময়টাতে আসুন বা না আসুন, তিনি এই যে আসার যে ঘোষণাটা দিয়েছেন, এটা তার দলের নেতাকর্মীকে চেয়ার আপ করবে। আর কোনো কারণে যদি পরিবেশ পরিস্থিতি, আন্তর্জাতিক নেগোসিয়েশন, হোয়াট এভার মেবি, যাই হোক না কেন, তিনি যদি ঝুঁকিটা নিয়েই বসেন, তাহলে সেটা সামাল দেওয়া সরকারের জন্য ভীষণ ভীষণ রকম কঠিন হয়ে যাবে। এত কঠিন হয়ে যাবে যেটা আমরা কল্পনাও করতে পারছি না।